সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় সর্বদলীয় সরকারি কি শেষ কথা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছেন জনাব বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক। তারপরে রয়েছেন ডক্টর জিয়া রহমান, অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এরপর রয়েছেন জনাব নাইমুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, জানিয়ে রাখি আপনারা আমাদের আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এজন্য আপনাদেরকে ফোন করতে হবে ৯৬৬০৯৪৯ অথবা ৯৬৭০০৬০ নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারেন। আলোচনা শুরু করার আগে আমরা এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো দেখে নিয়ে আমরা আলোচনা শুরু করব। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। সোমবার বিকেল ৩টায় নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার শপথ। অবৈধ অর্থ লেনদেন মামলায় তারেক রহমান বেকসুর খালাস, বন্ধু মামুনের ৭ বছর কারাদণ্ড। দেশজুড়ে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমির আহমদ শফির সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের ৪৫ মিনিটের বৈঠক। আলাদা জোট করে নির্বাচন করার ঘোষণা। মনোনয়নপত্র বিক্রি ও জমার শেষ দিনে আওয়ামী লীগ কার্যালয়ে নেতা কর্মীদের ঢল। ফর্ম কিনলেন সাবেক ক্রিকেটার দুর্জয়। ২৪ নভেম্বর শেখ হাসিনার সাথে বৈঠক। মজুরি বোর্ড ঘোষিত বেতন ভাতার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে উত্তাল আশুলিয়া। শ্রমিক পুলিশ দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিক সহ আহত ২৫। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা যেটা এখনকার একেবারে হট ইস্যু, যেটা কিছুক্ষণ আগে আজকে সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন, বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। এবং উনি আগে যেটা বলে আসছিলেন যে সর্বদলীয় সরকার, সেই সর্বদলীয় সরকারের প্রস্তাব উনি সব দলের কাছেই দিয়েছিলেন, এমনকি বিএনপির কাছে দিয়েছিলেন। আমরা এটাও জানি বিএনপি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিএনপির 18 দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের অন্যান্যদের কাছে দিয়েছেন। আমরা অলি আহমেদের কাছে জানি, উনি প্রত্যাখ্যান করেছেন। এখন দেখি যে সর্বদলীয় সরকারের সেই প্রস্তাবের কথা উনি রাষ্ট্রপতির কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে বলেছেন। রাষ্ট্রপতি এটাকে ওয়েলকাম করেছেন এবং স্বাগত জানিয়েছেন। এবং আগামীকাল সেই সর্বদলীয় সরকারের সম্ভবত এখন পর্যন্ত আমরা যতটুকু ধারণা করতে পারি, সর্বদলীয় সরকারের নতুন যারা আসবেন হয়তো তাদের, অথবা আমরা জানি না যে একেবারে পুরো নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন মন্ত্রীরা আবার নতুন করে শপথ নেবেন কিনা। একটা কিন্তু এখনো আছে যে নতুন করে যারা বহাল থাকবেন তারা নতুন করে শপথ নেবেন কি নেবেন না। সবকিছু মিলে আবার দেখি যে একই সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই, উনি এসেছেন ঢাকায়, গতকাল এসেছেন এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন মাননীয় বিরোধী দলীয় নেত্রীর সাথে, বিভিন্ন স্তরের সবার সাথে কথা বলছেন। আপনাদের সাথে কালকে একটা সুশীল সমাজের একটা প্রতিনিধি দলের শুরুই করেছেন বদি ভাইকে দিয়ে শুরু করেছেন। আমরাও আজকে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এইভাবে যে এই আলোচনায় আবার একই সাথে সর্বদলীয় সরকার গঠনের যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী আগিয়ে দিয়েছিলেন সেদিকেই চলা। কি ভাবছেন, কি দেখছেন আপনি, কি মনে হচ্ছে, এটাই কি শেষ কথা কিনা? মানে একটা আমার মনে হয় যে কথাটা বলা হচ্ছে আমাদের মিটিংটাই, আমাদের সাথে যে মিটিংটা সেটাই প্রথম মিটিং। আপনি প্রথম না, আপনি বলছেন। আমরা যতটুকু শুনেছি তার আগে তিনি একদল ব্যবসায়ীর সাথে বসছিলেন, আমাদের তরুণ ব্যবসায়ীদের সাথে, নিউ এন্টারপ্রেনিউর, তাদের সাথে বসছিলেন। হয় নাই, মানে এনিওয়ে, তো আমরা এখন সর্বদলীয় সরকার হচ্ছে। তারপরে নিশা বেশওয়াল এসছেন, উনি সবার সাথে, অনেকের সাথে কথাবার্তা বলছেন। তো আমি জানি না এর তাৎপর্য কি। আপনি বৈঠক করে এসেছেন কিন্তু তাৎপর্য জানেন না? না, এইটুকু যেই জন্য উনি এসছেন, যেটা আমাদেরকে বলা হয়েছে, উনি এই প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছেন এবং তিনি এসছেন, তার প্রথম সফর বাংলাদেশে, তার জন্য এটা দ্বিতীয় সফর। এবং তিনি বাংলাদেশ সম্পর্কে, এই এলাকা সম্পর্কে মানুষ কি ভাবছে,
তারপরে এই সম্পর্কে তিনি আরো তথ্য নেওয়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য উনি এসছেন। তো এই এবং উনি যেই সকল কথাবার্তা বলেছেন অত্যন্ত জেনারেল কথাবার্তা, উনি অত্যন্ত ইতিবাচক কথা বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আবার আমরা দেখি যে রয়টার্সের ব্লগে উনি কিছু হ্যাঁ মন্তব্য করেছেন যে সমঝোতা না হলে সামনে সংঘাত অনিবার্য, এই ধরনের কিছু বলেছেন কথা। এইরকম, কিন্তু ওখানে আমাদের সাথে যে কথা সেই রকম কথা হয়নি। তো এর সাথে আবার যে এখন তিনি অন্যদের সাথেও কথা বলছেন, এবং যেই সর্বদলীয় সরকার, তো এটাকে সর্বদলীয় সরকার অন্তত যতগুলো নাম দেখেছি সর্বদলীয় সরকার বলা ঠিক হবে কিনা, এটা যে মহাজোটেরই একটা নূতন সংস্করণ বলতে আমি বলবো। কারণ সর্বদলীয় বলতে গেলে বলতে হবে যে অন্তত সংসদে যে সকল দলের প্রতিনিধিত্ব আছে তাদের প্রতিনিধি নিয়ে যদি হয় তাহলে ওটাকে সর্বদলীয় বোধহয় বলাটা সমীচীন হবে। তো এখন এটাই তাহলে তো জামাতও থাকতে হবে, আমরা জানি না, ওকে, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু ওই শব্দটা আর কি, সর্বদলীয় মানে সব দল, যে আমি ভাষাগত দিক থেকে বলছি। এখন তো এটা সমাধান কিনা জানি না, তো আমি আশা করি যে একটা সমাধানের দিকে আমরা যাচ্ছি। কিন্তু আপনি এটাকে কিভাবে দেখছেন? যে আমরা দেখি যে এখন পর্যন্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চলছে, উনি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অনেক গ্রুপের সাথে কথা বলেছেন। আমরা দেখি যে আজকে যাদের সাথে কথা বলেছেন, যে এবিসিসির সাথে কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব দলের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, এমনকি আমাদের সামরিক বাহিনীর কয়েকজনের সাথেও দেখা, পত্রিকায় যেটা ওয়েব পেজের ইন্টারনেটের খবরে এসছে, মানে বিভিন্ন বার্তা সংস্থার খবরে এসছে যে উনি বিভিন্ন এটার সাথে এই সর্বদলীয় সরকার গঠনের উদ্যোগ, এটা কাকতালীয় হতে পারে। কারণ ওই যে আমি জানি না যে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সর্বদলীয় সরকার গঠন করার, যে আগামীকালকে এরা শপথ গ্রহণ করবেন, আমি জানি না তাদের সাথে এই দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা। এটা কাকতালীয় হতে পারে। আর ওই ভদ্রমহিলা এসছেন, তিনি প্রথমবার এসছেন, তিনি অনেকের সাথে কথা বলতে চান, তিনি অনেকের সাথে অনেক বিভিন্ন ধরনের মতামতের সাথে তিনি পরিচিত হতে চান, বিভিন্ন সূত্র থেকে তথ্য পেতে চান, যাতে তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তো তিনি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলতে আপনি কি বোঝাচ্ছেন? তাদের অবশ্যই তাদের সিদ্ধান্ত নিতে হবে, তাদের ফরেন পলিসির সিদ্ধান্ত নিতে হয়, তাদের রুটিন ভাবে নিতে হয়। মানে আপনি কি এরকম ইঙ্গিত করছেন যে অনেক সময় অতীতে দেখা গেছে 111 মানে বাইরের সিদ্ধান্তের কারণে 111 হয়েছে, সেরকম সিদ্ধান্তই 111 তো আমি মনে করি আমাদের রাজনীতিবিদরা এনেছেন। আমাদের রাজনীতিবিদরা তারা সমঝোতা পৌঁছতে পারেন নাই বলে তারা ওই যে তারা যে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে পারেন নাই বলে তার পরিণতি আমাদের গণতান্ত্রিক মধ্যে বাইরের থাকতে পারে, বাইরে থাকতে পারে। কিন্তু মূল দায়িত্ব কিন্তু আমাদের রাজনীতিবিদদেরই নিতে হবে। তো আমি জানি না এটার সাথে কোনো যোগসূত্র আছে কিনা। তার তিনি বিভিন্ন সূত্রের সাথে বিভিন্ন পক্ষের সাথে কথা বলছেন, বিভিন্ন মতামতের সাথে পরিচিত হচ্ছেন, এটা আমি তো মনে করি এটা স্বাভাবিক। আমি আসবো আপনার কাছে আবার। ডক্টর জিয়া রহমান, আপনি কি বলবেন যে আমরা দেখি যে এই যে আলোচনা চলছে, সবার সাথে কথা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধির এবং জনাব বদিউল মজুমদার বললেন যে হ্যাঁ উনি সবার কাছ থেকে মতামত নিয়ে একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, এটা পরিষ্কার। কিন্তু যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আসতে চাচ্ছে, কিন্তু এর মধ্যে দেখি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আগে যেটা ঘোষণা করেছিলেন সেই অনুযায়ী আবার উনি ওনার পথে চলছেন। সর্বদলীয় সরকার গঠন হবে এটা উনি আগেই বলেছিলেন এবং সেইভাবেই চলছেন। তো কিভাবে আপনি বিশ্লেষণ করেন বিষয়গুলিকে? ভেরি ইন্টারেস্টিং, মানে আজকে মানে যেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হয়েছে, এবং বিশেষ করে যে আমরা জানি যে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রভাবশালী রাষ্ট্র যেগুলো, বিশেষ করে ইউনাইটেড স্টেটস বা রিজনাল হেজিমনি যেটা ইন্ডিয়া বলা হয়, এদের একটা বিশাল প্রভাব আছে। এবং এটা কিন্তু এই ডিসকোর্সটাই আমাদের ইসের মধ্যে চালু আছে আর কি, আমাদের সিভিল সোসাইটির মধ্যে, অ্যানালিস্টদের মধ্যে। তো সেই জায়গায় এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে নিশাদ দেশাই আসছে এবং বোধহয় কিছুটা বলার চেষ্টা করছেন, উনি সবার সাথে কথা বলছেন, একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছে। কিন্তু ইমিডিয়েটলি মিনওয়াইল আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীও আবার আগামীকালকে মন্ত্রিপরিষদ সর্বদলীয়, যেটা তিনি আগে ঘোষণা করেছিলেন, সেরকম একটি বিষয় চলে এসছে। এটা তাহলে কি এটা মনে হয় না যে এই আলোচনা যাই হোক, আলোচনার জায়গায় আলোচনা থাকুক,
আওয়ামী লীগ যেটা মনে করছে যে আমরা আমাদের যেটা আগে ঘোষণা করেছি আমি আমরা সেই সেটাই কথাই বলছি চলছি। যে এটা একটা ইন্টারেস্টিং মানে অধ্যায় কিনা আমি জানি না, ভবিষ্যৎ বলে দিবে। কারণ আমাদের মতো দেশে বলাই হয়ে থাকে যে আমাদের রাজনীতিবিদরা সেইভাবে ডিসিশন নিতে পারে না, উপরের মানে বাইরের রাষ্ট্রগুলো প্রভাবশালী রাষ্ট্রের ইয়ে ছাড়া তারা খুব বড় ধরনের ডিসিশন নিতে পারে না। এবং এই সমস্ত ক্রাইসিস মোমেন্টে তো আমরা এই ধরনের ডিসকোর্স সবসময় শুনি। তো সেই জায়গায় আমি এই জন্য বলছি ইন্টারেস্টিং যে এর মধ্যে প্রধানমন্ত্রী উনি কথা বলছেন, দিশানিশে কথা বলছেন, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তার পুরাতন উনি যেই ধারণাটা দিয়েছিলেন সর্বদলীয় মন্ত্রিসভার যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবটিও তিনি বাস্তবায়ন করতে চলেছেন এবং উনি নিশাদ এরশাদের সাথে কথা বলেছেন, সাক্ষাৎ দিয়ে তার সাথে কথা বলে তারপরে উনি বঙ্গভবনের পথে রওনা হয়েছে। রাইট। এবং একই সাথে আপনি দেখবেন যে আরো অনেকগুলো ঘটনা আজকে ঘটেছে। কাজেই আমি বলবো যে এই সমস্ত ঘটনাগুলো নিয়ে একটা মানে আজকের দিনটি খুবই একটি আমি জানি না খুবই তাৎপর্যপূর্ণ যে এরশাদ সাহেব দেখা করেছেন শফি সাহেবের আপনি সাথে। কথা বলেন এরশাদ সাহেব আল্লামা শফির সাথে দেখা করে উনি সরকারের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছেন এবং উনি বলেছেন এখন আমরা শুনছি যে ওনার বিভিন্ন দলের বিভিন্ন আবার দেখেন নাম শোনা যাচ্ছে যে এরশাদের দল থেকে কেউ বলছে 5 জন, কেউ বলছে 8 জন নতুন সরকারে থাকতে পারে। এট দ্য সেম টাইম আমি দেখছি যে তারেক রহমানের যেই বেকসুর খালাস হওয়ার ঘটনা, এটিও একটি ইন্টারেস্টিং ঘটনা। মানে আমাদের দেশে এই ধরনের এটা তো আদালতের বিষয়, আদালত সিদ্ধান্ত নেবে, সেটা নিয়ে আমরা মন্তব্য করব না। সেটা বলছি না, আমি বলছি ইন্টারেস্টিং, আমি এই জায়গা থেকে বলছি যে আমরা ওই বিষয় নিয়ে কথা বলছি না, আমরা কোনো গুণগত দিক নিয়ে আলোচনা করছি না, কিন্তু এটা আপনি বলতে পারেন। ঠিক একইভাবে আমরা বলছি যে মন্ত্রী পরিষদ এটাও ঘটনাটাও কিন্তু খুব দ্রুত ঘটে গেল। আমাদের কারোর মধ্যে কোনো মানে এই ধরনের প্রস্তুতি ছিল না যে আগামীকাল বা এত তাড়াতাড়ি এই ধরনের একটা ঘটনা ঘটবে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে বিএনপিও বেশ একটা নমনীয় পজিশনে, গতকালকে বা তার কয়েকদিন আগের থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যেই মানে ভারপ্রাপ্ত যে সেক্রেটারি জেনারেল উনি বারবার বলার চেষ্টা করছেন যে আমরা মানে কথা বলার চেষ্টা করছি। তো এই সব কিছু মিলে আমার কাছে খুবই মানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে এত দ্রুত কোনো কিছু ঘটে যাচ্ছে, ঘটনাগুলো মানে কি হতে যাচ্ছে আসলে এটা নাইম ভাই, আপনি কি হতে যাচ্ছে ওনার কথা সূত্র ধরে, ডক্টর জিয়ার কথা সূত্র ধরে কি হতে যাচ্ছে আপনি কিছু আন্দাজ করতে পারেন কিনা, বা আপনার বিশ্লেষণ? আন্দাজ করা উচিত না, এরকম আন্দাজ না করে বরং আমি আমার আগের অবস্থানেই আছি যে আমাদের যা অবস্থা, আমাদের অনেকে বলে যে সংলাপের কথা, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই আমি এটাকে বলি ডেলিবারেটিভ ডেমোক্রেসি না, এটা একটা ডিবেট ডেমোক্রেসি। আমরা বিতর্ক করি কিন্তু সংলাপে লিপ্ত হই না, আমরা শেয়ার করি না, আমরা অন্যের একটিও যদি ভালো পয়েন্ট থাকে সেটা নেওয়া আমাদের উদ্দেশ্য না। আপনি বঙ্গবন্ধুর কথা মনে করেন, 70-এর নির্বাচনের পর বলেছিলেন যে পশ্চিম পাকিস্তানের যদি সদস্যরা একজনও যদি থাকে তার কথাটা যদি ন্যায়সঙ্গত কথা হয় আমরা তা শুনবো। এটা কিন্তু আওয়ামী লীগের পলিসি না এখন। আর বদি ভাইয়ের সাথে আমি একমত, আমি বরং বলবো যে এটা মহাজোট সরকারেরই একটা নতুন সংস্করণ। এবং অনেক ক্ষেত্রে আগের আওয়ামী লীগ সরকারটাকে যদি আমি বলি বিএনপি বিরোধী একটা সরকার, এখানে কিন্তু আবার বিএনপি বিদ্বেষী লোকের কিছু সমাগম ঘটানো হয়েছে। এটাও একটা অন্য দলের, আমি নামও বলতে পারি, কিন্তু তারা 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 এত অ্যাটাকিং অ্যাবাউট বিএনপি, যেটা সর্বদলীয় সরকার বা নির্বাচনকালীন সরকার যদি এটাকে আমি আপাতত বলি, কারণ দুইটাই বলা হচ্ছে, নির্বাচনকালীন সরকার আগামীকাল শপথ নেবে, এটার নাম, এটার একটা ব্র্যান্ডিং হচ্ছে সর্বদলীয়। এই ব্র্যান্ডিং মানে এই না যে গুণগতভাবে এটা সর্বদলীয়, এটা ব্র্যান্ডিং। এটা এক সময় যেমন আমাদের 14 দল ছিল, গুণে আমরা 4টার বেশি দল পাইতাম না, কিন্তু এইরকম একটা, এটা সর্বদলীয় নাম, কিন্তু এটা আসলে মহাজোটেরই আরেকটা সংস্করণ। আমার যেটা মনে হয় আপনাদের যে শিরোনামটা আজকে, এটা কিন্তু একটু প্রণিধানযোগ্য, এটা ইন্টারেস্টিং। আপনারা বলছেন যে এই সর্বদলীয় সরকারই শেষ কথা কিনা। প্রথম কথা হচ্ছে যে সর্বদলীয় সরকারের যে রূপটা আপাতত দেখা যাচ্ছে, কিংবা আগামীকাল শপথের পরও যেটুকু দেখা যাবে, এটার মধ্যে ডিফারেন্স থাকবে। তারপরে শপথ হওয়ার পরেও কিন্তু এই সরকারটারও আরো পরিবর্তন হওয়ার সুযোগ রয়ে গেছে। কারণ ওই যে আমরা বলছি এটা তো একটা মহাজোট সরকারের সংস্করণ, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানেন, তিনিও চেষ্টা করবেন এই রূপটার একটু চেঞ্জ করার। আপনি কি বলতে যাচ্ছেন আলাপ আলোচনার মাধ্যমে, এখন যে আলাপ আলোচনা চলছে, বাইরের অতিথিরা আলাপ আলোচনা চালাচ্ছেন, সেই আলাপ আলোচনার মাধ্যমে যদি এখন যাদের নাম শোনা যাচ্ছে তার বাইরেও যদি কাউকে আনা যায়, পরবর্তীতে যোগ হতে পারে? আমি পরবর্তী মানে আমি মনে করছি প্রথমত এই যে নামগুলি আসছে, এটাও কিন্তু একটা এখন পর্যন্ত আমরা যখন অনুষ্ঠান করি নিশ্চিত করে বলা হয়নি, অফিশিয়াল সোর্স না, এগুলি সবই হচ্ছে আমাদের ধারণা বা বিভিন্ন সূত্রে পাওয়া। তবে
জেনারেলি স্পিকিং এটা একটা মোটামুটি রিলায়েবল নামগুলি এসছে। কিন্তু আমি বলছি এটার পরিবর্তন হতে পারে একেবারে শপথ গ্রহণের পূর্ব পর্যন্ত, শপথ গ্রহণের পরেও, মানে তারপরেও আমাদের হাতে সময় থাকবে। একটা কথা মনে রাখবেন, নির্বাচন কমিশনাররা কিন্তু মোটামুটি সরকারের সাথে সামঞ্জস্য রেখেই অ্যাক্ট করছেন, আমরা যেটা উপলব্ধি করি। আগামী মঙ্গলবার তাদের দেখা হওয়ার কথা, তারা দেখা হবে, রাষ্ট্রপতির সাথে দেখা হবে, সেখানে একটা কোঅর্ডিনেশন হবে। তারপরে শিডিউলের ব্যাপারে তারা এখনো কিন্তু তারিখ নির্ধারণ করতে পারেন নাই না, কিন্তু আমরা আন্দাজ করতে পারি যে রাষ্ট্রপতির সাথে দেখা করি তারা একটা শিডিউল ঘোষণা করবেন, সেটা অতীতের না। কিন্তু আমি গতকাল না সরি, আজকেই টেলিভিশনে আমি তাদের যে সাক্ষাৎকার শুনেছি, উনি বলেছেন যে এই শিডিউলের জন্য তাদের যে বসার কথা, তারা বসেনি নাই এখনো, তারা বসবেন। হ্যাঁ, রাষ্ট্রপতির সাথে দেখা করার আগে যদি আগামীকাল বসে পড়েন সেটা হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল শপথের পরেও এটা পরিবর্তন হওয়ার সুযোগ আছে। কারণ এই যে নামকরণটা, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে নামকরণটা তো সাংবিধানিক বিষয় না। এই নামটাই যদি লোক বদল করে, এটার প্রধান শেখ হাসিনা ছুটিতে গিয়ে আরেকজন প্রধান, এর ভেতরের সদস্যগুলি আবার রিজাইন করে, অনুরোধ করলেই তো রিজাইন করবেন জাতীয় স্বার্থে, আরো দুই একজন এসে এই সরকারটাই যদি একটা নতুন কিছু শেপ নেয়, ইট ইজ নট ইম্পসিবল। বলছি নাইম ভাই, আমি বলছি নাইম ভাই অনেকভাবে মিলিয়ে এটাকে একটা আশাবাদী রূপ দেওয়ার চেষ্টা করছেন। মদিনুল মজুমদার, আপনি কি বলবেন এই বিষয়ে? প্রথমত আমি যেই একটা শব্দ আমি ব্যবহার করেছি যে মার্কিনীদের সিদ্ধান্ত, আমার মনে হয় এই শব্দটাতে বেশি জোর দেওয়া হচ্ছে যে তারা অবশ্যই এই তথ্যের ভিত্তিতে, তাদের তো ফরেন পলিসির তাদের সিদ্ধান্ত নিতে হবে, তাদের কিভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক তারা বজায় রাখবে। তো এটা তো বোধহয় বেশি জোর দেওয়াটা সমীচীন কিনা জানি না। এবং এতে না, আমরা এটার সাথে 111 এর সময় সিদ্ধান্ত মিলাতে আমি এই অর্থে বলি নাই, এবং আমার মনে হয় ওই তাৎপর্য যুক্ত করার কোনো, অন্তত আমার পক্ষ থেকে কোনো অবকাশ নেই। তো আমি জানি না কি হবে এখন। এর মাধ্যমে যদি একটা একদলীয় একতরফা নির্বাচন হয়, যে প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে যারা গত নির্বাচনে 32-33% ভোট পেয়েছিল, এবং গত এই যে 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের ভোটের হার কিন্তু 57%, পক্ষান্তরে সরকারি দলের 40%। তো যাদের এইরকম বিরাট জনসমর্থন, তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়, এই নির্বাচন কিন্তু আমাদের জন্য ওই যে সমাধান তো হবে না, বরং আরো সংকট ডেকে আনবে। এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদের অতীত ইতিহাস বলে যে প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি একই সাথে অংশ নেয়নি এরকম নির্বাচন কোনোটাই 2 বছর, 3 বছর বেশি টিকেনি। 86 নির্বাচন আওয়ামী লীগ গিয়েছে, বিএনপি যায়নি। 88-তে আবার আমাদের নির্বাচনে যেতে হলো। 88-তে বিএনপিও যায়নি, আওয়ামী লীগও যায়নি। 90-এ আবার সরকারের পতন ঘটলো। কিন্তু পরিস্থিতি আরো জটিল হচ্ছে, পরিস্থিতি জটিল হচ্ছে, সহিংসতা হচ্ছে, এবং একটা চারিদিকে একটা অরাজকতামূলক অবস্থা বিরাজ করছে প্রতিদিন। যেমন আজকে আমি রাস্তায় গিয়েছি, যে বাস ফুটছে, গাড়ি ফুটছে। তো এই যে, এবং সারা দেশ থেকে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে অনেক রকম ঘটনার আমরা খবর শুনি, সহিংসতার খবর শুনি। তো এই যে এটা মানে এটা ভয়ানক একটা পরিস্থিতি বিরাজ করছে, এবং সম্ভাব্য আরো ভয়ানক হতে পারে। তো আমার মনে হয় আমাদের এই যে আমাদের বোধহয় এটা সিরিয়াসলি নেওয়া দরকার। আমাদের যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমরা যদি এটার লাগাম না ধরি, আমরা যদি আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটার সমাধান না করি, তাহলে কিন্তু আমরা ভয়ানক সংকটের দিকে যেতে পারি। এবং এটা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না, ক্ষমতাধীনের জন্য কল্যাণ বয়ে আনবে না, বিরোধী দলের জন্য কল্যাণ বয়ে আনবে না। এবং আমি যে ভাষা ব্যবহার করি, এটা জাতির জন্য একটা আত্মহত্যার সমতুল্য, সম্মিলিত আত্মহত্যার সমতুল্য হবে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা আবার ভেঙে পড়তে পারে, এবং আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা, এবং আমরা তো অর্থনৈতিক ক্ষেত্রে উই আর স্টার পারফর্মার, আমরা সারা বিশ্বে আমরা ঈর্ষণীয় অবস্থাতে আছি। তো আমাদের এটাও ব্যাহত হইতে পারে, এবং যেটা কারোর জন্যই কল্যাণকর হবে না। তো আমি আশা করি যে আমাদের সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যা করা হচ্ছে, এবং বিরোধী দলও তাদের ভূমিকা আছে, উভয়ের ভূমিকা আছে, আমাদের উভয়ের স্বার্থেই এবং পুরো জাতির স্বার্থেই একটা সমঝোতায় পৌঁছা দরকার। সমঝোতায় সমঝোতার পথটা কি? এবং আপনি যেহেতু গতকালকে মার্কিন প্রতিনিধি, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটা আলোচনা ছিলেন, সেখানে কি এরকম কোনো ইঙ্গিত পেয়েছেন যে বিদেশিরা সেই সমঝোতার
পথে কিছুটা প্রভাবক হিসেবে কাজ করবে? বা ওনারা যেই কথা বলেছেন সুস্পষ্টভাবে, একবারে সুস্পষ্ট, বিনা অস্পষ্টতা, কোনো রকম অস্পষ্ট ছিল না, যে তারা চাচ্ছেন বাংলাদেশে একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং ক্রেডিবল, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন। এই তিনটা শব্দ তারা ব্যবহার করে, এবং কি পদ্ধতিতে হবে এটা কিন্তু বাংলাদেশিদেরকে নির্ধারণ করতে হবে, তাদের নির্ধারণ করার কিছু নেই। কিন্তু তারা চাচ্ছে যে এই ধরনের একটা নির্বাচন, এবং তারা মনে করে যে এই ধরনের নির্বাচন হলে আমরা সংকট এড়াতে পারবো, আমরা সামনের দিকে এগুতে পারবো। এবং তারা আরো সুস্পষ্ট বলেছে যে তাদের কারো প্রতি কোনো রকম দুর্বলতা নেই, কোনো রকম পক্ষপাতিত্ব নেই, বাংলাদেশেরাই ঠিক করবে যে কি পদ্ধতিতে তারা এই সমস্যাটা সমাধান করবে, এবং সমাধান করে তারা কাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে এবং তারাই সরকার পরিচালনা করবে, তাদের এ ব্যাপারে কোনো রকম প্রেফারেন্স নেই। কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত নেবে এই কথাটা তো আমরা গত 6 মাস ধরেই বিভিন্ন পর্যায় থেকে, বিদেশিদের বিভিন্ন পর্যায় থেকে শুনে আসছি, কিন্তু আমরা দেখি যে সিদ্ধান্ত তো বাংলাদেশিরাই নিতে পারছে না। আমাদের সেই সিদ্ধান্তের বিষয়টি দুই নেত্রীর উপরেই বর্তাচ্ছে বারবারই, এবং আমরা যার কারণে আমরা এক জায়গায় থেমে আছি। হ্যাঁ, অবশ্যই আমাদের দুই নেত্রীর উপরে আমাদের দুর্ভাগ্যবশত দলগুলোতে গণতন্ত্র নেই। আমাদের একনায়কতন্ত্র, সর্বময় ক্ষমতার, আমাদের প্রধানমন্ত্রী যিনি হন কিংবা বিরোধী দলের নেত্রী যিনি হন, তারা সর্বময় ক্ষমতার অধিকারী, তারা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, তারা দলীয় ক্ষমতার অধিকারী, তারা সংসদীয় ক্ষমতার অধিকারী, সব কেন্দ্রীভূত। তাই তাদের সিদ্ধান্তই ওই যে শেষ কথা। এবং এই জন্যই আমাদের সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রেই সুচিন্তিত নয়, দুর্ভাগ্যবশত। আমাদের এই যে লজিক্যাল নয় যেটা, কারণ এক ব্যক্তির সিদ্ধান্ত মূলত। এটা যদি অনেকের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে, অনেক মতামতের ভিত্তিতে, যুক্তিতর্কের ভিত্তিতে এবং ওই যে বিতর্কের ভিত্তিতে যদি সিদ্ধান্ত হইতো, তাহলে সিদ্ধান্তগুলো যৌক্তিক হতো। এবং এই জন্যই কিন্তু এই যে যা ঘটছে অনেক সময় এটার কিন্তু সুস্পষ্ট ওই যে লজিক্যালি এর ব্যাখ্যা দেওয়া যায় না, এবং এর থেকে কোনো এটা প্রেডিক্ট করা যায় না যে আগামীতে কি হতে যাচ্ছে। আমার এটা ধারণা। আমি বদি ভাই অনেকগুলো কথা বলেছেন, তা আমার কিছু মতামত আছে এই ব্যাপারে। যেমন ধরেন আমাদের এই যে একটা পলিটিক্যাল ইম্পেস তৈরি হয়েছে, কিন্তু এটিকে আজকাল আমরা যে হরতালের প্রেক্ষিতে যে ধ্বংসযজ্ঞ দেখছি, এটাকে কিন্তু আড়াল করার কোনো উপায় নাই। এটাকে কিন্তু রাজনীতি বলে না। আমরা এই পর্যন্ত আগে দেখেছি, কিন্তু এই রকম সহিংসতা, এবং এটি একটি বোঝা যায় একটি দলের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু এরা বিরোধী দলের উপর সওয়ার হয়েছে। কারণ আপনি যদি আমরা বলছি বিরোধী দল, আমরা অনেক বড় দল, ঠিক আছে, কিন্তু আপনি হরতাল করতে যে বিরোধী দলের নেতা নেত্রীদের পাওয়া যায় না, এটাই বাস্তবতা। রাষ্ট্র ব্যবস্থা আমাদের মতো দেশে আমরা জানি, এটা বিএনপি থাকুক আর আওয়ামী লীগ থাকুক, আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আছে, এটা টাইরেন্ট একটা নেচার আছে। কিন্তু তারপরেও কিন্তু এই ধরনের মুভমেন্ট আন্দোলনে আপনি যদি জনগণকে সম্পৃক্ত করতে না পারেন, কিন্তু আমাদের বিরোধী দল কিন্তু সেটা দেখাতে ব্যর্থ হয়েছে। এবং সেই জায়গায় আমি বলবো এখন পর্যন্ত এই গভর্নমেন্ট 4.5 বছর হয়েছে, তাদের কিন্তু এই ধরনের এমন কোন মুভমেন্ট করে, আপনি বলছেন যে জনগণের সম্পৃক্ততা বিরোধী দল দেখাতে ব্যর্থ হয়েছে, কিন্তু বিরোধী দল বলছে তারা যদি এখনই কোনো একটা মিছিলের ডাক দিলে বা একটা জনসভা করতে চাইলে নানা ধরনের মিছিল করতে গেলে সাথে সাথে ছত্রভঙ্গ করে দেওয়া। আমি বলছি যে এই দৃশ্যটা কিন্তু আমাদের অচেনা না। আমাদের তৃতীয় বিশ্বের সমস্ত দেশের রাষ্ট্রের চরিত্র কিন্তু মোরলেস এইরকমই। তো এইটা বলে কিন্তু পার পাওয়া যাবে না। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যেভাবে যে প্রক্রিয়ায় আমরা যেই বাসের মধ্যে পেট্রোল বোমা মেরে, আপনার হরতাল করার যেমন অধিকার আছে, হরতাল ভঙ্গ করারও তো অধিকার সাধারণ মানুষের আছে। তো আমার কাছে কিন্তু সেটা মনে হয়েছে যে এটা দিয়ে অরাজকতাটা তৈরি করেছে কে, কেন হচ্ছে, সেই জায়গাও কিন্তু আমাদের একটু এটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2, যে আমরা প্রায়শই আমাদের যে সিভিল সোসাইটি আছে তারা প্রায়শই আমাদের এই দু দলের প্রধানত একটা এদের মধ্যে গণতন্ত্র নাই, যেটা উনি বলেছেন, খুব ভালো কথা, আমরা এটা বলেছি। কিন্তু আপনি আমাকে এই দুই দলের বাইরে যে দলগুলো আছে এই দলগুলো দেখেন। আমি এর আগেও বলেছি, এটি পিতা পুত্রের গণতন্ত্র, স্বামী স্ত্রীর গামছাবদ্ধ গণতন্ত্র, আমাদের যে একজন ইউনোসিও যে গ্রাম্য গণতন্ত্র, যারা আপনি যে এনজিও গুলো আছে বাংলাদেশে, এখানে আমরা দেখতে পাচ্ছি
প্রতিটি এনজিওতে একজন ব্যক্তি প্রধান এবং আমৃত্যু কিন্তু সেখানে থাকে, তাদের কিন্তু তাদের এই যে এখান থেকে মানে আরেকজন দ্বিতীয় লিডারশিপ তৈরি করার প্রক্রিয়াও কিন্তু নাই। কাজে এটিকে কিন্তু সামগ্রিক অর্থেই দেখতে হবে। সমাজবিজ্ঞানের জায়গা থেকে যদি আপনি দেখেন, বলা হয় যে এর মধ্যে আলাদা আছে, আলাদা করে দেখার ব্র্যাকের কোনো কথা বলা হয়, অবকাশ নাই। ব্র্যাক আলাদা, যে আলাদা প্যারালাল আমি সেই নেতৃত্ব জন্য গড়ে বলছি উঠেছে। যে কাজেই এটাকে মানে এটা যেমন এই ব্যর্থতা কিন্তু আমাদের সবার, এই দুই দলের 111 এসছে রাজনীতিবিদদের ব্যর্থতা এটা বললে হবে না। আমরা সিভিল সোসাইটি, আমি একজন সিভিল সোসাইটি, আমরা তিনজনই সিভিল সোসাইটির মেম্বার, আমরা কি করেছি এই দায়বদ্ধতা কিন্তু আমাদের সবার আছে। তো কাজেই আমাদের ভূমিকা কতটুকু ছিল। আমরা 111-এর সময় আমরা এরকম দেখেছি যে পত্রিকায় কলাম লিখে দুই নেত্রীকে তাদেরকে মানে বের করে যাওয়ার জন্য বলা হয়েছে, তারা আবার পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন। এটা রিয়ালিটি, বাস্তবতা। কাজেই আমরা শুধু আপনি যদি যেহেতু এই কথাটা বললেন, এখনো সেই প্রক্রিয়ার দিকে যাচ্ছে কিনা আমাদের, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। কারণ এই সময়টা ভিন্ন এই কারণে দেখেন, আমি সমাজবিজ্ঞানের ছাত্র যেহেতু সেহেতু বলছি যে এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা যে জায়গায় আছে এবং ইউনাইটেড স্টেটস আমরা জানি একটা হেজিমনিক কান্ট্রি সারা পৃথিবীতে, এখানে ইন্ডিয়া আছে। একজনের ইন্টারেস্ট, ইন্ডিয়ার ইন্টারেস্ট যদি আপনি বলেন তাহলে এখানে কিন্তু তাদের ইন্টারেস্টটা হচ্ছে এখানে যে ফান্ডামেন্টালিজমের তার যে এই গভর্নমেন্টের যে বড় কৃতিত্ব জঙ্গিবাদ উচ্ছেদ করা, সুতরাং তাদের ইন্টারেস্টটা কিন্তু এখানে আছে। ইউনাইটেড স্টেটসের বড় ইন্টারেস্টটা হচ্ছে আমরা যতই বলি তাদের মূল ইন্টারেস্টটা কিন্তু ইনভেস্টমেন্ট। এখানে শুধু আমাদের আরএমজি সেক্টরের থেকে এই যে আমরা এমপ্লয়মেন্ট দিচ্ছি, আমাদের অনেক প্রচুর ইনকাম হচ্ছে, আমাদের ন্যাশনাল বুর্জুয়ারা ইনকাম করছে, এখানে মেট্রোপলিটন বুর্জুয়া যারা বাইরের কর্পোরেশন আছে তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে। তো চাইলে কিন্তু তারা এই ধরনের একটি বিষয় এনে মানে এই ধরনের অবস্থা তৈরি করবে বলে আমি মনে করি না। দ্বিতীয় হচ্ছে যে যেটা আমরা মানে এটা যেটা ইন্টারেস্টিং আজকে আমরা প্রথমেই বলেছি যে আমরা কিন্তু বলতে পারছি না, এত নাটকীয় ঘটনা ঘটছে, আমরা বলতে পারছি না যে আগামীতে বিএনপি কালকে বা তারপরে এটা তারা আবার অংশগ্রহণ করবে কিনা। সামগ্রিক বিষয়বস্তু দেখে আমার সেটা মনে হচ্ছে। আর যদি ধরেন কনসিকুয়েন্স ধরেন যে, আর একটা জিনিস আমি বলি যে এটা তো একটা শেষ আছে। আপনি কতদিন ধরে এই 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 জিনিস আমরা এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করেছি, দুই দলই চেয়েছে, কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট আন্দোলন করতে যে আমরা দেখেছি যে এটাকে পুরো জুডিশিয়ারিকে আমরা করাপ্ট করে ফেলেছি। আমরা যে সিভিল সোসাইটি, আমরা এখন একজন ব্যক্তি পাই না যাকে নিরপেক্ষভাবে এখানে বসাতে পারবো। আমরা একাডেমিক যারা আছি, সিভিল সোসাইটি মেম্বার আছে, তারা সবসময় কিন্তু একই কথা বলছে, all institutions have become very much politicized। যেটা বলা হচ্ছে নিরপেক্ষ ব্যক্তি, এখান এখন থেকে তো নিরপেক্ষ মুক্তি ব্যক্তি পেতে বাছাই হবে। করার ক্ষেত্রেও স্টার্ট করতে হবে, ঐক্যমত্য হবে না। এখান থেকে স্টার্ট করতে হবে। তো আপনার এই যে আমরা কতদিন এই জিনিস বয়ে বেড়াবো। আমরা একজন দর্শক টেলিফোন লাইনে আছেন, তার প্রশ্নটি নিয়ে নেই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মনি, ঢাকা থেকে বলছি। জি বলেন। আমি জানতে চাচ্ছি আপনার যে টেলিভিশনের সর্বদলীয় ভলিউমটা একটু সরকার কমিয়ে যে আগামীকালকে গঠন হবে, এটা আমাদের দেশের জন্য কতটুকু ভালো আসবে? মানে আমি চাচ্ছি যে আমরা সবাই যেন প্রতিটা দলে যেন নির্বাচন করে এবং কি সেটা যেন গ্রহণযোগ্য হয়। কিন্তু কালকে যে সর্বদলীয় সরকার যে গঠন হবে, তো সেখানে যদি বিএনপি না আসে তাহলে দেশের পরিস্থিতি কতটুকু থাকবে, এটা আমি স্যারদের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে সর্বদলীয় সরকারই কি শেষ কথা, এবং এটা নিয়ে ওনারা এর মধ্যে আমরা আলোচকরা বলেছেন যে আসলে যা বলা যাচ্ছে না যে শেষ কি হতে যাচ্ছে, এবং যে দর্শক বললেন উনি ওনার উদ্বেগের কথাই বললেন, এবং সব দর্শকই আমার মনে হয় যে সবাই চাইবেন যে নির্বাচন যেটা হবে সেটা সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেটা তো গ্রহণযোগ্য হবে না। তো নাইম ভাই, যেটা হরতাল নিয়ে বলছিলেন ডক্টর জিয়া, যে হরতালের কথা, আপনি একজন সাংবাদিক, আপনি একজন, আমরা দেখি হরতালের সময় কিন্তু এই যে হরতালের সহিংসতা ঘটে, আমরা দেখি যে বিএনপি অভিযোগ করেছে যে সরকার দলীয় এজেন্টরাই এইসব সহিংসতা ঘটাচ্ছে, বিভিন্ন সময় বলেছে। আবার আমরা সাংবাদিক হবার কারণেই কিন্তু আমরা দেখি যে সর্বশেষ যাত্রাবাড়িতে যে বাসটি পোড়ানো হলো, 8 জন যাত্রী একসাথে দগ্ধ হলেন, সাংবাদিক হিসাবে আমার মনে হয়েছে, আপনার নিশ্চয়ই মনে হয়েছে, যে সেখানে সবগুলি টিভি ক্যামেরা একসাথে ছিল। মানে সাংবাদিকরা জানতেন সেখানে একটা কিছু হবে, একটা নাটক হবে। সেই নাটকের মধ্যে সেই সময় বাসটি এসে পড়েছে এবং 8 জন যাত্রী দগ্ধ হয়েছেন। আমরা দেখি যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সাংবাদিকদের দায়িত্বশীলতার কথা বলেছেন। উনি বলেছেন যে শুধু ছবি তোলায় মত্ত না হয়ে এসবে মানে বাধা দেওয়া উচিত, বা আপনাদেরও দায়িত্ব আছে যে এগুলো যেন না ঘটে। সব কিছু মিলে সাংবাদিকরা আগে থেকে খবর পান সেখানে একটা কিছু হবেন,
আমরা নিশ্চয়ই জানি যে নিরাপত্তা বাহিনীও খবর পান, কিন্তু তারপরেও সেগুলি হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে এবং সহিংসতা হচ্ছে এবং খুব মর্মান্তিক কিছু ঘটনা আমরা দেখলাম। আপনি এই বিষয়ে কি বলবেন? প্রথম কথা হচ্ছে আসলে আমাদের সোসাইটির কোনো অংশ নিয়ে একচেটিয়া কোনো মন্তব্য করা খুব ডিফিকাল্ট। আমরা সাংবাদিকরাও কখনো কখনো আমি বলবো অনৈতিক হই। যেমন অনৈতিক একটা কথা যে আমাদেরকে ফোন করে যে এখানে একটা ইনসিডেন্ট হবে, আপনারা আসেন। এখন তো অজ্ঞাত ইয়ের থেকে মানে আপনি ট্রেস করতে পারবেন না কোথা থেকে এসএমএস এসছে। তো এটা করে হয়তো এই এক সিরিজ এসএমএস করার জন্যই ফোনটা ব্যবহার হয়, তারপর হয়তো এটা সেখানেই ফেলে দিয়ে চলে যায়। তো এর বাইরেও কিন্তু এখানে জিয়া বললেন যে হরতালের বিরূপ দিকটা আমরা তো মানলাম, কিন্তু ওই যে বিরোধী দলের অভিযোগ ওইখানে কিন্তু সত্যতা আংশিক সত্যতা, মানে সত্য এখন বিভিন্ন জায়গায় আংশিকভাবে বিরাজমান। বিরোধী দলের কথারও আংশিক সত্যতা আছে, সরকারি দলের দাবিরও আংশিক। বলছি যে এটা তো সারা পৃথিবীতেই কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোর বাস্তবতা। তৃতীয় বিশ্বের তো ওইটাও বাস্তবতা। এই রাষ্ট্রের চরিত্র কিন্তু বদল হয়নি। আমরা দেখেছি জিয়ার কথা কারেক্ট যে এটা তৃতীয় বিশ্বের বাস্তবতা, কিন্তু তৃতীয় বিশ্বের বাস্তবতা কেবল ওই টায়রানি হরতালও তো তৃতীয় বিশ্বের বাস্তবতা, তৃতীয় বিশ্বের ক্যারেক্টারই তো আমরা। আর আমিও মাঝে মাঝে বুঝি না যে আচ্ছা বিএনপিকে যে আমরা বলি বিএনপি করবেটা কি, বিএনপিকে আমরা বলি যে আলোচনায় আসেন আর ওইদিকে অ্যারেস্টের জন্য পুলিশ ঘুরতেছে। হাউ ক্যান উই রিকনসাইল? আমাদের তো একটা টাইম ফ্রেম ধরেন, আপনি একটা 48 ঘন্টা ধরে বলেন, আমরা এদিকে দেখি মাননীয় প্রধানমন্ত্রী গতকালও বলেছেন যে আলোচনা সংলাপের দাওয়াত ভ্যালিড। আমরা প্রকাশ্যে বিরোধী দলীয় সেক্রেটারি জেনারেলকে বলতে শুনি যে আমরা নিঃশর্ত আলোচনায় রেডি, তারপরেও কোন তরফ থেকে আলোচনা হচ্ছে না, প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হচ্ছে না। তাহলে তো দেখি যে আমরা মানে রিমান্ডে নেওয়ার কারণে বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে আত্মগোপন করে থাকতে হয়েছে। তারপরে যখন উনি একটু পরে বেরিয়ে আসলেন তখন তিনি আবার টেলিফোনের পর টেলিফোন করে সৈয়দ আশরাফুল ইসলামকে পেলেন না। উনি অভিযোগ করলেন, উনি অভিযোগ করলেন না, ওনার অভিযোগ কিন্তু এটুকু সত্য, উনি নির্ধারিত নাম্বারে করেছেন, সেখানে তার স্টাফ ফোন ধরেছে, তারা তার মেসেজ রেখেছে, কিন্তু এটার রেসপন্স উনি পান নাই। আর আশরাফুল ইসলাম বলেছেন তার ফোনে কোনো কল আসে নাই। এখন তার যে ফোন কোনটা ইট ওয়াজ নেভার ডিফাইন্ড। আমার কথা হলো যে এই যে খেলা, আচ্ছা সৈয়দ আশরাফুল ইসলামের ফোনে না হয় ফোনটা কলটা যায় নাই, উনি সাংবাদিকের কাছ থেকে জানলেন যে বিরোধী দলের মহাসচিব ওনাকে খুঁজছেন, তাহলে উনি কেন একটা পাল্টা ফোন করেন নাই? তো সেখানেই বোঝা যায় যে আসলে সংলাপটা সম্ভবত দুই পক্ষই নানান রকম নাটকীয়তা দিয়ে এখন এড়িয়ে যাচ্ছে। সময়ক্ষেপণ না, সময়ক্ষেপণ কেন? সময়ক্ষেপণ হলো দুই দলই এখনো মনে করে সময়ক্ষেপণের মধ্যে দিয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় আসবে যেখানে গিয়ে তাদের অনুকূলে আসতে পারে, তারা এটা আশা করে। আওয়ামী লীগ একরকম আশা করে, বিএনপিও আর একরকম আশা করে। এই জন্যই আমার অনেক সময় মনে হয় যে একেবারে সর্বশেষ মুহূর্ত সময়ক্ষেপণের বলি হচ্ছে সাধারণ মানুষ, ওই বাসের 8 জন যাত্রী যারা দগ্ধ হয়। তা আমাদের ওই জায়গাটাতেই তো আমাদের ট্র্যাজেডিটা। আসলে আমাদের ইকোনমি চমৎকার পারফর্ম করছে, যদিও বদি ভাই আমরা সবাই জানি এর চেয়েও আরো চমৎকার আমাদের অর্থনীতি পারফর্ম করতে পারতো। আমাদের হতাশা কিন্তু আমাদের অর্থনীতি দুর্বল এটা নয়, আমাদের হতাশা যে আমরা আরো কত ভালো থাকার কথা। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেই দেশের নাগরিকের তো এর চেয়ে আরো ভালো জীবন প্রাপ্য, মানে তার অধিকার। সেই অধিকারের জন্য আমাদের ব্যবসায়ীরা, আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে অনেক সম্ভাবনা, কিন্তু সেটা আমরা করতে পারছি না। কেন? আমাদের রাজনৈতিক দলগুলোর, আসলে দলগুলোরও বলা ঠিক হবে না। বদি ভাই যদিও বলেন যে দলে গণতন্ত্র নাই, আমার তো মনে হয় এটাকে যদি নির্যাস করে আনা হয়, সেটা হলো যে আসলে এই দলগুলোতে 2 জন নেতা নেত্রী বা 2টি পরিবারের আচরণের কারণেই বাকিটা আমাদের সংকট। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মডারেট, রিলায়েবল, ডেমোক্রেটিক পলিটিশিয়ানস আর অ্যাভেলেবল ইন বোথ পার্টিস। কিন্তু নাইম ভাই যেটা বললেন যে অ্যাভেলেবল, কিন্তু তারা তো কোনো কাজ করতে পারছে না। আমি ধরেন এই যে এই মহাজোট ক্ষমতায় আসার পর, আপনার 2 মিনিটের মধ্যে বলবেন, তারপর আমি সবাইকে। মহাজোট ক্ষমতায় আসার পর তারা যখন সম্মেলন করে তখন আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এটা দৃষ্টান্ত সৃষ্টি করার সময় এসছে
যে দলে গণতন্ত্র প্রতিষ্ঠার। তা আমি তো তার আগে একটা সংকটের কথা, ওই যে আমি একটা সংকটের কথা বলতে চাই। আপনিও বলেছেন, উনিও বলেছেন যে আমাদের দেশে নিরপেক্ষ লোক পাওয়া যাচ্ছে না এবং সিভিল সোসাইটির দুরবস্থার কথা। এটা সঠিক, এবং 1990 সালেও সিভিল সোসাইটি সংঘবদ্ধ ছিল, এরশাদের পতন ঘটিয়েছিল। এখন সিভিল সোসাইটি ডিভাইড, ইনফ্যাক্ট সিভিল সোসাইটি এখন ক্রমাগত দুর্বল হচ্ছে। এর কারণ হলো যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সে রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমরা সেই ফায়দা দিয়ে রাজনৈতিক আনুগত্য কিনছি, কিংবা অনুগতদেরকে আমরা পুরস্কৃত করছি, কিংবা কিছু ফায়দা পকেটে ঢুকাচ্ছি। এর মাধ্যমে সিভিল সোসাইটিও দুই ভাগ, এর মাধ্যমে কিন্তু আমরা যারা এই যে নিরপেক্ষ অবস্থান থেকে আমরা, যে সিভিল সোসাইটির দায়িত্ব হলো যে অন্যায়ের প্রতিবাদ করা, যে কোনো রকম বাড়াবাড়ি তার বিরুদ্ধে সোচ্চার হওয়া, আমরা যারা এই কাজটা করার চেষ্টা করেছি, যেমন 2005 সালে 2006 সালে আমরা রাস্তায় ছিলাম, আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করেছি। নির্বাচন কমিশনের দলীয়করণ করা, তারপরে একতরফা নির্বাচনের দিকে যে যাচ্ছিল, তারপরে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তো আজকেও আমরা এই সরকারের যে সেটা আপনারা করেছেন, কিন্তু ডক্টর জিয়া যেটা বলতে চেয়েছেন যে 111 আসার পরে এই সিভিল সোসাইটির কিছু মানুষ নিবন্ধ লিখে 111 কে সমর্থন দিয়েছে। তাদের সেই ব্যাখ্যা তাদেরকে দিতে হবে। কিন্তু এই দেশে যারাই নিরপেক্ষ থাকতে চায়, যে আমাদেরকে আগে বলা হয়েছে আমরা হলাম আওয়ামী লীগ, এখন বলা হচ্ছে আমরা বিএনপি, কারণ সরকারের যখনই যে সরকার থাকে তাদের যে অন্যায়গুলো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, আমরা বিবেকের টানে, এবং এ হলে আমরা আমাদের বুকে একটা সিল মেরে দেয়। এবং যার ফলে ওই যে কথাটা আপনি বললেন, উনিও বললেন যে কোনো নিরপেক্ষ লোক পাওয়া যায় না। নিরপেক্ষ লোক আছে, কিন্তু তাদের বুকে সিল মেরে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং এটা আমাদের অনৈতিক রাজনৈতিক, যে রাজনীতিতে যে অনৈতিকতা তারই প্রতিফলন, আমাদের পঙ্কিলতারই প্রতিফলন দুর্ভাগ্যবশত। এর থেকে বেরিয়ে আসা, খুব সংক্ষেপে এর থেকে বেরিয়ে আসার উপায়, এর থেকে বেরিয়ে আসার যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে, আমাদের সবগুলো প্রতিষ্ঠান, এবং সিভিল সোসাইটি একটা নন স্টেট এন্টিটি, একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকেও গড়ে তুলতে হবে। আমরা তৃণমূল পর্যায় থেকে আবার গড়ে তুলতে হবে। তার জন্য আমাদের মূল্যবোধের পরিবর্তন আসতে হবে, এবং আমাদের মধ্যে একটা সমঝোতা আসতে হবে, এবং দীর্ঘমেয়াদী একটা সেটেলমেন্টের বিষয়ে আজকে আমাদের রাজনৈতিক দলের ভিতরে ঐক্যমত্য সৃষ্টি হতে হবে। ডক্টর জিয়া, আপনি শেষ করবেন যে আমরা যে নিয়ে আলোচনা করছি, সর্বদলীয় সরকারি শেষ কথা, সর্বদলীয় সরকারি কি শেষ কথা, আমরা তো আলোচনার মধ্যে দেখলাম যে আসলে শেষ কথা না। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আমার কাছে মনে হয়েছে যে একটা রিয়ালিটির জায়গা থেকে, যে আমি শুধু বলছি না যে শুধু নিরপেক্ষ লোক নাই বলেই আমাকে এটা, সেটাও আমি বলছি না। আমি বলছি যে অ্যাডহক ভিত্তিতে আমরা কতদিন এই ব্যবস্থা চালাবো, এবং এই যে আমাদের যে ইকোনমিক সোশ্যাল সেক্টরে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, এবং একই সাথে মানে এই বিষয়গুলো কিন্তু খুব নির্মোহভাবে আলোচনা হয় না। বাংলাদেশের ইতিহাসে যে ইলেকশন এবার এই গভর্নমেন্টের আমলে হয়েছে, এই ধরনের ইতিহাস কি আমরা কোথাও পাবো? এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন, তাহলে একটা জাতীয় নির্বাচন করা যাবে না কেন? সেই জাতীয় নির্বাচনের যে লুফলগুলো ছিল, আমরা সিভিল সোসাইটি সেগুলো আইডেন্টিফাই করে দিতাম। আমরা বলতাম একদিনের জায়গায় 4 দিন ধরে মানে ভোট কার্য সমাধা হবে। তবু তো আমরা একটা সিস্টেমের মধ্যে আসতে পারতাম। গণতান্ত্রিক প্রক্রিয়াটা তো এভাবে একবার মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, একবার আমরা মানে আপনি বলতে যাচ্ছেন সরকারের বিষয়ে গুরুত্ব আরোপ না করে নির্বাচন কমিশনের উপর গুরুত্ব আরোপ করা উচিত। এক্স্যাক্টলি, ইনস্টিটিউশন। এবং এই যে নির্বাচন কমিশন নিয়ে কথা হয়, আমরা কিন্তু অতীতে যেসব প্রোগ্রেস কিন্তু হয়েছে, আপনি হয়তো এনর্মাস প্রোগ্রেস হয়নি, কিন্তু আমরা প্রোগ্রেস কিন্তু হয়েছে। এই যে আপনি যদি ইলেকশন কমিশনের দিকে দেখেন, আমরা সবাই বলছি যে এই বর্তমানে আমাদের সিভিল সোসাইটি অ্যাবসলিউটলি পলিটিসাইজ, কিন্তু আপনি এই নির্বাচন কমিশনের দিকে তাকালে কিন্তু আপনি এমন একটা লোক পাবেন না যেই লোকটার গায়ের মধ্যে আওয়ামী লীগের গন্ধ আছে, যেটা কিন্তু খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারেন, মানে যে কোনো সিভিল সোসাইটির ক্ষেত্রেই। তো এটাও কিন্তু এই যে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, আমি বলবো যে আমরা মনদের ভালো কিছু তো ডেভেলপমেন্ট হয়েছে, এবং এটাকে আমি মনে করি না। কিন্তু এই যে ইলেকশন কমিশন দল পরিবর্তনের সুযোগটা দিল লাস্ট মিনিটে, এটা আপনি মনে করেন যে এই নির্বাচন, না অফকোর্স কি, তারপরে এই নির্বাচন কমিশনের উপর তো নাগরিক হিসেবে আমি আর আস্থা রাখি না। কিন্তু আপনি আমাদের আগে যে আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের 90 দিনের সময় দিয়েছে নির্বাচনের সময়, তারা এটাকে আমি আগের নির্বাচন কমিশনকেও যদি বলি, আগের নির্বাচন কমিশন খুব ভালো নির্বাচন কমিশন, যেটা 2008 নির্বাচন করেছে বলা হয়, সেই নির্বাচন কমিশনের প্রথম কাজ দেখেন
BNP সেই নির্বাচন কমিশন বিএনপি কে ভাঙার জন্য তারা BNP কে যা যা চেনে না। করার করেছে। সেটা তো ধরেন একটা ইসের মধ্যেই ছিল ওই মানে আপনি 111 এর এবং যে বিদায় total নেওয়ার আগে philosophy যদি সেই দেখেন, সাবেক নির্বাচন কমিশনার সরি বলেছেন যে definitely হ্যাঁ আমরা সেই জায়গাটা সমালোচনা তাহলে করেছি। তাহলে সেটাই তো হয় যে নির্বাচন ক্ষমতায় আমি বলতে তাহলে চাচ্ছি, সেটাই তো বলতে হয় আপনি ক্ষমতায় যে absolutely, আপনি জি। পুরোপুরি না, ইয়েটা তাহলে কি পাবেন আমরা না। এটাই বলতে হয় না যে ক্ষমতায় যারা বা যিনি বা যে তার ইচ্ছাটাই অনেক সময় নির্বাচন কমিশনকে ফলো করতে হয়। না না, আমি তো বলছি যে এটা আমাদের দেশের বাস্তবতা। আমি কিন্তু বারবার বলছি এই সিভিল সোসাইটি নিয়ে কথা বলেন, পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলেন, বিজনেসম্যান নিয়ে কথা বলেন, সব জায়গায় কিন্তু আমাদের কিছু বাস্তবতা আছে। আমি বলছি কিন্তু উত্তরণ ঘটাতে হবে। জি। আর এই জিনিস আমরা কতদিন বহন কিভাবে করতে সেই নাইম ভাই উত্তরণ আপনাকে দিয়ে শেষ ঘটানোর- করবো। জি, যে সেই উত্তরণ ঘটানোর জন্য ব্যাপারটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা যে প্রধান অজুহাতে প্রধানমন্ত্রী বাতিল করেছেন বলে বলেন, উনি যুক্তি দেন কি যে এইটার ফাঁক গলে 2 বছরের জন্য সরকার আসে, সামরিক বাহিনী আসে। কথা হলো এটাই কিন্তু জেনুইন, ওনার কথাটা কিন্তু খুবই জেনুইন। আসলে দরকার ছিল তত্ত্বাবধায়কের ওই ব্যবস্থাটার মধ্যে এই ফাঁক ফোকরগুলি বন্ধ করা, তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা সমূলে নষ্ট করে না দেওয়া। মানে আমরা একটা কমিটি রিকমেন্ড করেছিল, উনিও সবাই করেছে, এটা সবাই জানে। এই জন্য এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। আমরা যদি এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বছরের পর বছর কাজ করতাম, আমরা কিন্তু পৃথিবীর মানে জন্য আপনি মডেল। বলছেন 2.5 বছর আগে যে আলোচনাটা চলছিল, যে কমিটি যে যা করছিল ভালোই ছিল, কিন্তু শেষ মুহূর্তে এটার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। এটা শেষ মুহূর্তে না, এক মুহূর্তে। জি। এটা শেষ কোনো প্রসেস আসে নাই। 29শে মে হ্যাঁ। যে কমিটি সর্বসম্মতে সিদ্ধান্ত নিল তত্ত্বাবধায়ক সরকার রাখবে, যে সামান্য পরিবর্তন, ওই যে হ্যাঁ। 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে, আর পরদিন তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, সবকিছু বদলে গেল। একদম বদলে গেল। এখন আমার কথা হচ্ছে যে এই যে অ্যাডহক, মানে জিয়া যুক্তিসঙ্গত কথা বলেছেন, কিন্তু অ্যাডহক দিয়ে কি চলা যায়? এটা তো সম্মানজনক না আমাদের জন্য। বাট কথা হচ্ছে এই অ্যাডহকের পরিবর্তনটা যদি এটা যদি পরিষ্কার আমাদের পারসেপশনে যদি মনে হয় এটা আওয়ামী লীগ তার অনুকূলে ব্যবহার করার জন্য করছে, মানে এটা যদি এখন বিএনপি ক্ষমতায় থাকতো এবং এই অবস্থানটা নিত, আওয়ামী লীগ মানত কিনা, এইভাবে কিন্তু দেখতে হবে। ঘটনাটা হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা উৎপাটন করে দেওয়া আওয়ামী লীগের জন্য অনুকূলে চলে আসে। এই জায়গাটা আমরা নিউট্রালাইজ করার জন্য আরেকটা উদ্যোগ দরকার ছিল, ডায়ালগ দরকার ছিল, সেটা করা হয় নাই। এবং যে আলোচনাগুলি করছি, আজকে তো নির্বাচনের শিডিউল ঘোষণার সময় এসে গেছে, আমরা আর এখন অ্যাডহক ছাড়া অন্য কি সলিউশন করব? এখন তো আমরা নির্বাচন ইনস্টিটিউশনগুলি স্ট্রঙ্গার করার জন্য এখন কি আমাদের হাতে সময় আছে? নাই। আমাদের তো এখন কান্নাকাটি করতে যে হবে। আমরা যেটা আলোচনা করছিলাম সর্বদলীয় সরকারই কি শেষ কথা, এখন এটাও ডক্টর জিয়ার কথা মতো এটাও কি অ্যাডহক কিনা, এটা দেখতে হবে আমাদের আগামী আমি একটা কথা বলি, যে আমাদের সময় শেষ, আমাদের আধা মিনিট আমি এই অ্যাডহক অ্যারেঞ্জমেন্টের মধ্যে বলি, যেভাবেই হোক আমরা লক্ষ্য করি যে আমরা 2 পরিবারের স্বৈরতন্ত্র চাই না, কিন্তু 2 নেত্রীর জীবন এমন ভাবে জড়িয়ে গেছে, একজনকে তাদের প্রক্সিমিটি ছাড়া আমাদের কোনো পরিত্রাণ নাই। আমরা অপেক্ষায় থাকলাম। আপনাদের 3 জনকে ধন্যবাদ। আমাদের সময় নেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি সবাই।